ভারতের সংবিধান তৈরির নেপথ্যে কাহিনী সম্পর্কে বলতে গেলে সবার প্রথমেই আমাদের বলতে হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া সবার প্রথম দেন হচ্ছে আমাদের এম.এন. রয় 1934 খ্রিস্টাব্দে। এম.এন. রয় একজন প্রখ্যাত কমিউনিস্ট লিডার ছিলেন এবং এনাকে পায়োনিয়ার বলা যায় ভারতের কমিউনিস্ট মুভমেন্টের। এরপর 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের অফিসিয়ালি সবার প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার প্রপোজাল রাখেন ভারতের সংবিধান তৈরি করার জন্য। জওহরলাল নেহরু বলেন, স্বাধীন ভারতের সংবিধান তৈরি করতে হবেই এবং এটা বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়া একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে, যার সদস্যরা নির্বাচিত হবে ফ্রি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। তো এরপর 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতীয়দের এই দাবি মেনে নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার সিদ্ধান্ত নেন এবং আগস্ট অফার দেন। 1940 খ্রিস্টাব্দে যে আগস্ট অফার দেওয়া হয় সেটা ভারতীয়রা মেনে নেয়নি। এরপর 1942 খ্রিস্টাব্দে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে আসেন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার ড্রাফট প্রপোজাল নিয়ে। তো এই ড্রাফট প্রপোজালে বলা হয়েছিল যে আমাদের ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে যেটা সর্বতোভাবেই ভারতীয়দের দ্বারা ভারতের সংবিধান তৈরি করার জন্য। আর ভারতের ডিফেন্স ব্রিটিশদের হাতেই থাকবে, আর আমাদের যে ভাইসরয়ের যে ক্ষমতা সেটার কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। তো মূলত এই প্রপোজাল ছিল। আর একটা ইউনাইটেড ইন্ডিয়াই থাকবে। আমাদের যে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ আমাদের ক্রিপস প্রপোজালটাকে মেনে নেয়নি। তো মুসলিম লীগের দাবি ছিল হচ্ছে দুটো রাষ্ট্র হবে, একটা ভারত আর একটা পাকিস্তান। তো পাকিস্তান দাবিকে মান্যতা না দেওয়ায় তারা ক্রিপস প্রপোজাল মেনে নেয়নি। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস না মানার কারণ হচ্ছে আইএনসির দাবি ছিল হচ্ছে পূর্ণ স্বরাজ, ডোমিনিয়ন স্ট্যাটাস 1927 খ্রিস্টাব্দে তারা চেয়েছিল, কিন্তু সেই সময়ের সাপেক্ষে সেটা আর নট রিলেভেন্ট ইররিলেভেন্ট নট রিলেভেন্ট ফর দ্যাট টাইম। তো ক্রিপস প্রপোজাল আমাদের কংগ্রেসও মানেনি। তো গান্ধীজি এটাকে একটা পোস্ট ডেটেড চেক বলে বলেছিলেন, পোস্ট ডেটেড চেক ড্রন অন ফেলিং ব্যাংক। এরপর 1946 খ্রিস্টাব্দে আসে হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার আর একবার প্রপোজাল দেওয়া হয় এবং মুসলিম লীগকে কতকগুলো এমন কিছু প্রপোজাল দেওয়া হয় যাতে তাদের দিকে সন্তুষ্ট করতে পেরেছিল, যদিও তাদের পাকিস্তান দাবি মেনে নেওয়া হয়নি ক্যাবিনেট মিশন প্ল্যানে। দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়নি, কিন্তু একটাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলেও মুসলিম লীগ এবং অন্যান্য যে কমিউনিটির যে সদস্যরা ছিল তাদের দিকে মোটামুটি ক্যাবিনেট মিশন প্ল্যান সন্তুষ্ট করতে পেরেছিল। তো এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী তখনকার যে ভারতবর্ষ ছিল সেটা একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া ছিল আর প্রিন্সলি স্টেট ছিল, এই দুটো ভাগ ছিল। এই ব্রিটিশ ইন্ডিয়ার প্রিন্সলি স্টেটগুলোরকে মোট যে সিট 389টা সিটে ভাগ করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ভারতের সংবিধান তৈরি করার জন্য। এই 389টা সিটের মধ্যে ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে ছিল হচ্ছে 296টা, আর যে প্রিন্সলি স্টেট ছিল তাদের ছিল হচ্ছে 93টা। এই 296 যে ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে ছিল তার মধ্যে 292টা ছিল হচ্ছে ব্রিটিশ প্রভিন্সের আন্ডারে, আর চারটে এসেছিল হচ্ছে চিফ কমিশনার এরিয়া থেকে। এখন এই যে 296টা সিটের যে সদস্যরা ছিল সেই সদস্যদের নির্বাচন কিভাবে হবে? তো এই সদস্য নির্বাচন করার জন্য
একটা প্রপোজাল দেওয়া হয়েছিল। সেই প্রপোজাল অনুযায়ী হচ্ছে ভারতের সমস্ত জনসাধারণকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, 3টে কমিউনিটিতে, একটা মুসলিম, একটা শিখ আর একটা হচ্ছে জেনারেল। তো এই 3টে যে কমিউনিটির লোক, এই 3টে কমিউনিটির লোককে তাদের কমিউনিটির লোকেরাই নির্বাচন করতে পারবে, অন্য কমিউনিটির লোকেরা সেটা করতে পারবে না। এখন এই যে 3টে কমিউনিটিতে ভাগ করা হয়েছিল, এই 3টে কমিউনিটির লোকেদের নির্বাচন করবে হচ্ছে আমাদের সেই প্রভিন্সের লেজিসলেটিভ যে বডি ছিল তার সদস্যরা। সেই লেজিসলেটিভ বডির তে যে সদস্যরা ছিল তারা তাদের নিজের কমিউনিটির লোকেদের নির্বাচন করতে পারবে। এইভাবে আমাদের 296টা সিটের নির্বাচন হয়েছিল। আর 93টা যে প্রিন্সলি স্টেট ছিল, সেই প্রিন্সলি স্টেটের যে সদস্যরা হবে, কোন প্রিন্সলি স্টেটে কতগুলো সিট থাকবে সেটা ঠিক করা হয়েছিল হচ্ছে প্রত্যেক মিলিয়ন জনসংখ্যার জন্য একটা সিট হবে, এবং প্রিন্সলি স্টেটের যে প্রধান সে ওই সদস্যটাকে নমিনেট করবে। অর্থাৎ যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল সেটা পার্টলি ইলেক্টেড, পার্টলি নমিনেটেড। এরপর জুলাই আগস্ট করে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওই 296টা যে ব্রিটিশ ইন্ডিয়ার সিট ছিল তার নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208খানা সিট পায়, মুসলিম লীগ 73খানা সিট পায়, এবং অন্যান্যরা। আর যে 93টা প্রিন্সলি স্টেট ছিল সেটা তো নমিনেট করতে হবে, প্রিন্সলি স্টেটরা নমিনেট করবে। তো এই প্রিন্সলি স্টেটের 93টা সিট খালি ছিল, কারণ প্রিন্সলি স্টেটরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে তখন জয়েন করতে চায়নি, এবং তারা ওয়েট অ্যান্ড সি এই পলিসি নিয়েছিল। তারা প্রথমে দেখতে চেয়েছিল, তারপরে তারা সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিল। তো যাই হোক, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সিটগুলো ছিল সেই সিটগুলো আমাদের যে তখনকার ফ্রি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে নির্বাচিত না হলেও পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিল, কারণ আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেটিভ বডির যে সদস্যরা ছিল তারা নির্বাচন করেছিল। তা সত্ত্বেও এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সদস্যরা নির্বাচিত হয়েছিল তারা তখনকার বিখ্যাত সব পার্সোনালিটি ছিল। প্রত্যেকটা কমিউনিটির প্রধান যে পার্সোনালিটিগুলো ছিল তারা সেখানে নির্বাচিত হয়ে এসেছিল, এবং প্রত্যেকটা কমিউনিটির স্ত্রী পুরুষ দুজনেই ছিল, এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলা যেতে পারে। তখনকার দিনে প্রত্যেকটা কমিউনিটির মহিলারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেছিল। এরপর 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হয়। এই মিটিংয়ে 211 জন সদস্য অংশগ্রহণ করেছিল, আর মুসলিম লীগ এই মিটিংয়ে অংশগ্রহণ করেনি, বয়কট করেছিল। এই 211 জন সদস্যের যে মিটিংটা হয়েছিল সেখানে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। এটা আমাদের ফ্রান্সের একটা ট্র্যাডিশন আছে, যে কোনো অ্যাসেম্বলিতে সাধারণত বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি থাকে তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। সেই ফ্রেঞ্চ প্র্যাকটিস থেকে এই জিনিসটা নেওয়া হয়েছিল, নিয়ে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে আমাদের ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে নির্বাচন করা হয়। এর ঠিক দুদিন পর 11 ডিসেম্বর 1946-এ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হচ্ছে এইচ.সি. মুখার্জি। আর আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন হচ্ছে বি.এন. রাও। এরপর 13 ডিসেম্বর 1946, বিখ্যাত দিন। এই দিন আমাদের জওহরলাল নেহেরু তার অবজেক্টিভ রিজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে রাখেন। তো এই অবজেক্টিভ রিজলিউশন ভারতের সংবিধান তৈরিতে ভারতের সংবিধানকে খুব গভীরভাবে প্রভাবিত করেছিল, এবং এই অবজেক্টিভ রিজলিউশন থেকেই একটা অংশ থেকেই আমাদের যে ভারতের সংবিধানের প্রিএম্বল সেটা নেওয়া হয়েছিল।
প্রিএমবেলের যে কথাগুলো, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই জিনিসগুলো আমাদের অবজেক্টিভ রিজলিউশন থেকে নেওয়া হয়েছিল। অবজেক্টিভ রিজলিউশনে এই কথাগুলো বলা ছিল। তো এই অবজেক্টিভ রিজলিউশনে আরও অনেক কিছু ছিল এবং সেগুলো ভারতের সংবিধান তৈরিতে অনেকভাবেই সাহায্য করেছিল। পরে এই অবজেক্টিভ রিজলিউশন 22শে জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করে। 13ই ডিসেম্বর আমাদের প্রপোজালটা আমাদের জওহরলাল নেহরু রেখেছিলেন, আর 22শে জানুয়ারি 1947-এ এই প্রপোজালগুলো গৃহীত হয়েছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তো এই আমাদের অবজেক্টিভ রিজলিউশন হলো, প্রিএম্বল হলো। এবার আমাদের সবার আগেই বলা হয়েছিল যে প্রিন্সলি স্টেটগুলো যে ছিল তারা ভারতের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেটাকে জয়েন করেনি। 1947-এর 20শে এপ্রিল পর্যন্ত মাত্র 6টা প্রিন্সলি স্টেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জয়েন করেছিল 93টার মধ্যে। কিন্তু 3 জুন 1947 খ্রিস্টাব্দে মাউন্ট ব্যাটেন প্ল্যান আসে এবং এই মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী হচ্ছে পাকিস্তান প্রপোজাল মেনে নেওয়া হয় এবং দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার দাবিটাও মেনে নেওয়া হয়। তো এটা দেখে তখনকার যে প্রিন্সলি স্টেট ছিল তারা আস্তে আস্তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যোগ করতে থাকে এবং মোটামুটি 30শে ডিসেম্বরের মধ্যে যতগুলো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যতগুলো প্রিন্সলি স্টেট ছিল তারা মোটামুটি জয়েন করেছিল। আর যেহেতু পাকিস্তান প্রপোজাল মেনে নেওয়া হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে আমাদের মুসলিম লীগ বেরিয়ে গিয়ে পাকিস্তানের জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা গঠন করে। তো এই মুসলিম লীগ বেরিয়ে যাওয়ার জন্য আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্ট্রেংথটা ছিল 389, সেই 389টা সিট হয়ে যায় হচ্ছে আমাদের 299টা। আর মাউন্ট ব্যাটেন প্ল্যানেতেই বলা হয়েছিল হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947-এর কথা বলা হয়েছিল এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 অনুযায়ী হচ্ছে আমাদের যে অ্যাসেম্বলিটা ছিল সেটা একটা সোভরেন বডির দরজা দেওয়া হয়। তো সোভরেন বডি বলার কারণ হচ্ছে এই অ্যাসেম্বলিটার ক্ষমতা থাকবে হচ্ছে নিজের সংবিধান তৈরি করার এবং সেই সংবিধানকে নিজেদের উপর নিজেরাই গ্রহণ করতে পারবে এবং ব্রিটিশ গভর্নমেন্ট সেখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। এটাই হচ্ছে সোভরেন বডি। আর ছিল হচ্ছে এই অ্যাসেম্বলিকে লেজিসলেটিভ বডিরও মর্যাদা দেওয়া হয়। তো লেজিসলেটিভ বডি হওয়ার অর্থ হচ্ছে এই অ্যাসেম্বলিতে কিছু আইন প্রণয়ন করতে পারবে এবং এই আইনগুলো ভারতের ভূখণ্ডে প্রযোজ্য হবে। তো এই লেজিসলেটিভ বডি তাহলে অ্যাসেম্বলিটা দুটো ফাংশন এখন থেকে হিসেবে কাজ করছে। একটা হচ্ছে লেজিসলেটিভ বডি হিসেবে একবার কাজ করছে, একবার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করছে। তো এই যেহেতু দুটো রূপে কাজ করছে সেই জন্য দুটো সেশন হতো এই অ্যাসেম্বলির জন্য। তো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করতো তখন এটাকে চেয়ার করতে হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর যখন এটা লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করতো তখন এটাকে চেয়ার করতে হচ্ছে জিভি মাপলাঙ্কার। তো আমরা যখন এই জিভি মাপলাঙ্কারও আমাদের সর্বপ্রথম স্পিকার হিসেবেও নিযুক্ত হয়েছিলেন 1950 সালের পর। তো জিভি মাপলাঙ্কার লেজিসলেটিভ বডির হেড ছিলেন আর কনস্টিটিউয়েন্ট বডির হেড ছিলেন হচ্ছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার 389টা সিট যে 299টা হলো, তেমনি 299টা সিটের মধ্যে 229টা ছিল হচ্ছে আমাদের ব্রিটিশ ইন্ডিয়া থেকে আর 70টা ছিল হচ্ছে আমাদের প্রিন্সলি স্টেট থেকে। তাহলে কি হলো, আমাদের 389 কমে হলো হচ্ছে 299 আর 296টা যেটা আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার সিট ছিল সেটা কমে হলো হচ্ছে 229 আর প্রিন্সলি স্টেট 93টা থেকে কমে হলো হচ্ছে 70টা। আমাদের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেকগুলো কমিটি তৈরি হয়েছিল, অনেক মেজর কমিটি ছিল। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই যে ড্রাফটিং কমিটিটা এটা তৈরি হয়েছিল হচ্ছে 29শে আগস্ট 1947 সালে। আর
এই ড্রাফটিং কমিটির মাধ্যমে যে কনস্টিটিউশনটা তৈরি করা হয়েছিল সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করা হচ্ছে নভেম্বর 26, 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949। এই যে সময়কালটা, এই সময়কালটা ছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন, এবং এই যে সময়কালে মোট 11খানা সেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই 11খানা সেশনে 2 বছর 11 মাস 18 দিনের মধ্যে আমাদের ভারতের সংবিধানটা সম্পূর্ণ হয়। আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল শুধুমাত্র ভারতের সংবিধান ছাড়াও আরও অনেকগুলো কাজ করেছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে ভারতের স্বাধীন ভারতের যে পতাকা ছিল সেটাকে গ্রহণ করেছিল। সেটা হচ্ছে আমাদের জুলাই 22, 1947, 1947 জুলাইয়ের 22শে জুলাই আমাদের ভারতের স্বাধীন ভারতের পতাকা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করে। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে লাস্ট সেশন ছিল 24শে জানুয়ারি 1950, সেই দিন ভারতের ন্যাশনাল অ্যানথেম এবং জাতীয় স্ট্রোক আর জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং, এই দুটো গ্রহণ করা হয়। তো ন্যাশনাল অ্যানথেম লিখেছিলেন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধি, আর ন্যাশনাল সং ছিল হচ্ছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। আর এছাড়াও 24শে জানুয়ারি আর একটা জিনিস হয়েছিল হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। এই ছিল হচ্ছে আমাদের মেকিং অফ কনস্টিটিউশনের প্রথম পার্ট। আর এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেগুলো ছিল হচ্ছে মেজর কমিটি। মেজর কমিটির মধ্যে ইউনিয়ন পাওয়ার কমিটি ছিল হচ্ছে জওহরলাল নেহেরু, আরও অনেকে ছিল, সেইগুলো আমাদের পরে আমরা দেখব।